আমন্ত্রণ রাতের বাংলাদেশে আর শুরুতেই জানাবো শিরোনাম। প্রতি ইউনিটে 1.5 টাকা বাড়ল বিদ্যুতের দাম। জুন থেকে কার্যকর। ভর্তুকি কমানোর উদ্যোগ বাড়াতে পারে মূল্যস্ফীতি, বলছে বিইআরসি। এখানে যেটা বাড়িয়েছি এটা 19.85 বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম। বাড়তি খরচের বোঝায় অসন্তুষ্ট সাধারণ মানুষ। বড় প্রকল্প বাদ দিয়ে হলেও পেতে চান ভর্তুকি। জনবিরোধী সিদ্ধান্ত, বলছে বিরোধী দল। ফ্যান কিনতে এসে দেখছি বিদ্যুতের দাম তো বেশি ভাইয়া, এখন তো খরচ বেড়ে গেল, আমরাই কিভাবে চলব? এখন যদি এটারও দাম বৃদ্ধি পায় তখন তো আমরা আসলে কি করব, কোনো উপায় এখন খুঁজে পাচ্ছি না। এটা জনগণের সাথে অনেকটা প্রতারণার শামিল আমরা মনে করছি। কোনো দায়িত্বশীল সরকার এ ধরনের পদক্ষেপ নিতে পারে না। এটা একটা গণবিরোধী সিদ্ধান্ত বলে আমরা মনে করি। সহসা হচ্ছে না বিএনপির জাতীয় কাউন্সিল। স্থায়ী কমিটির শূন্য পদ পূরণে মনোযোগ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় বেশ কজন সাবেক ছাত্রনেতা ও পেশাজীবী। এবার এজলাসেও নিজের পাশাপাশি শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় ডলারকে দোষী বললেন সোহেল রানা। কাল যুক্তিতর্ক উপস্থাপন। নোংরা কক্ষে বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে রিট। যুগ্ম সচিব সন্তান স্ট্যান্ড রিলিজ। পিতামাতার মর্যাদায় রয়েছে আইন ও ধর্মীয় অনুশাসন। প্রাণের আয়াতের মধ্যে এসেছে তোমরা মা বাবার সাথে এরকম ও শব্দটা করো না যেটা মা বাবার কষ্ট হয়। এটা মনে হচ্ছে যে হয়তো উনি কোনো রকমের জটিল মানসিক রোগে ভুগছিল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। টাকার হিসেবে রেকর্ড দাম বাড়ল বিদ্যুতের। প্রতি ইউনিটে এখন লাগবে বাড়তি 1.5 টাকা। নতুন হিসেবের বিল গুনতে হবে জুন থেকেই। বিকেলে এমন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। চেয়ারম্যানের দাবি, বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতেই এই উদ্যোগ। তারপরও যে মূল্যস্ফীতি উস্কে যেতে পারে সেই আশঙ্কা উড়িয়ে দেননি তিনি। মধ্যপ্রাচ্য সংকটের জেরে জ্বালানি তেলের দাম 2 দফা বাড়ায় সরকার। তখন থেকেই অনুমেয় ছিল বিপদের এই কালো মেঘ আসবে বিদ্যুতের ওপরও। কেননা বছরে 62,000 কোটি টাকা ভর্তুকির সংখ্যা করছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পিডিবি। গেল মাসে বিইআরসির গণশুনানিতে সেই আলোচনা হয় জোরে সোরে। তখন গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 17 থেকে 21% পর্যন্ত সমন্বয়ের সুপারিশ করে 6টি বিতরণ কোম্পানিও। ডিজেলের মূল্যবৃদ্ধির প্রায় 1.5 মাস পর বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বিইআরসি। সেই অনুযায়ী প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম বাড়ল 1.5 টাকা, অর্থাৎ প্রায় 17%, আর পাইকারিতে বাড়ল প্রায় 20%। সেই হিসাবে লাইফলাইন ইউজার বা 50 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি কিলোওয়াটে ব্যয় হবে 5 টাকা 32 পয়সা। আরও 25 ইউনিট বেশি ব্যবহার করলে খরচ পৌঁছাবে 6 টাকা 18 পয়সায়। সবচেয়ে বেশি মধ্যবিত্ত ব্যবহারকারী, অর্থাৎ 76 থেকে 200 ইউনিট স্ল্যাবে ইউনিট প্রতি লাগবে 8 টাকা 50 পয়সা। 300 ইউনিট ব্যবহার করলে 9 টাকা 10 পয়সা, 400 ইউনিটে 9 টাকা 62 পয়সা এবং 600 ইউনিটের বেশি হলে প্রতি কিলোওয়াটে 17 টাকা 35 পয়সা গুনতে হবে গ্রাহকদের। ব্যয় বাড়বে সেচ ও শিল্পের বিদ্যুতেও। একসঙ্গে যেহেতু আপনার ভর্তুকি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার স্বার্থ দেখতে হবে। সো আমরা এখানে যেটা বাড়িয়েছি এটা 19.85 বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম 15% বাড়িয়েছি, যাতে যারা লাইফ লাইনে যারা ভোগ করে, নিম্ন আয়ের যারা ভোক্তা, তারা যেন সুবিধাটা পায়। বিইআরসি চেয়ারম্যান জানান, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে চালু হলে ভাড়া ভিত্তিক কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ নিয়ে জটিলতা থাকবে না। আমরা বোধহয় কমানোর পর্যায়ে এখন আসি না, কিন্তু কমানোর পর্যায়ে আমরা হয়তো আসতে পারবো। কমানোর পর্যায়ে নাও যদি আসি, ভবিষ্যতে হয়তো পারবে না এমন অবস্থায় যেতে পারি আমরা। কারণ আমরা যদি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত 1200 + 1200, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। এর আগে সবশেষ 2024 সালে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। যেটা ইম্প্যাক্টের কথা যেটা বলছেন, যে নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানির পর বিদ্যুতের দাম বাড়ানোর কারণে অসন্তুষ্ট সাধারণ মানুষ। তারা বলছেন, একে তো মূল্যস্ফীতির কারণে দিশেহারা, তার উপরে বিদ্যুতের বাড়তি মূল্য জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ তৈরি করবে আয়ের উপর। সাধারণ গ্রাহকদের দাবি, সরকার বড় বড় প্রকল্প না করে জনবান্ধব খাতে ভর্তুকি বৃদ্ধি করুক।
এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির পর খরচ কমাতে রান্নার জন্য ইলেকট্রিক ইন্ডাকশন ওভেন ব্যবহার করছিলেন এই গৃহিণী, কিন্তু বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় ভেস্তে গেল সাশ্রয়ের পরিকল্পনা। চাপ তৈরি হলো সাংসারিক খরচের উপর। ইলেকট্রিসিটিতে শিফট করলাম, কেউ কারেন্টের চুলা, রাইস কুকার, বিভিন্ন জিনিস ইউজ করা শুরু করলাম। এখন যদি এটারও দাম বৃদ্ধি পায় তখন তো আমরা আসলে কি করব, কোনো উপায় এখন খুঁজে পাচ্ছি না। যখনই একটা জিনিসের দাম বাড়ছে আমরা অন্য আরেকটা জিনিসের চাহিদা কমাই দিয়ে এটাতে শিফট করছি। সব কিছুর দাম বাড়ছে, সেই সাথে যদি বিদ্যুতের দামটাও বাড়ে তো বেসিক্যালি যেটা হবে মানুষ খুব চাপে পড়ে যাবে। অব্যাহত মূল্যস্ফীতির সাথে আয় বাড়ছে না সাধারণ মানুষের, কমছে ক্রয় ক্ষমতা। গ্রাহকরা মনে করেন তেলের পর বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে তাদের জীবনযাত্রায়। ফ্যান কিনতে এসে দেখছি বিদ্যুতের দাম তো বেশি ভাইয়া, এখন তো খরচ বাড়ি গেল, আমরাই কিভাবে চলবো? দেশের অর্থনীতি খুব খারাপ, আর আমরা যারা ব্যবসা করি আমরা তো বুঝি যে দেশে কি অবস্থা। বিদ্যুতের দাম বাড়ছে, চার্জের বিলও ওই টাকা দেওয়া লাগবে। দেশে প্রযুক্তি নির্ভর জনগোষ্ঠীর অন্যতম চাহিদা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ না পেলে সে অগ্রযাত্রাও বাধাগ্রস্ত হবার শঙ্কা দেখা দিচ্ছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানও বিদ্যুতের বাড়তি বিল নিয়ে দুশ্চিন্তায়। দাম বাড়লেও যেন লোডশেডিংটা আমরা না পাই, আমরা যেন নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারি, এটা আসলে এনশিওর করা উচিত। বিদ্যুতের তো ব্যবহার কমবে না, তো সরকারের উচিত হচ্ছে বিদ্যুতের ব্যবহার যাতে কমে সেই উদ্যোগ নেওয়া। তো ওভেন, তারপরে কফি মেশিন, এসব এগুলো চালাইলে তো প্রতি ডেইলি লাগবে 1000 টাকা। 1000 টাকাকে যদি শুধু আমরা দোকানের রিচার্জে করি কারেন্টের জন্য, তাহলে আমরা লাভ করব কি? সাধারণের আহ্বান, নতুন প্রকল্প বাদ দিয়ে হলেও জনগুরুত্বপূর্ণ খাতে ভর্তুকি বৃদ্ধি করুক সরকার। তো সরকার আসছে নতুন, তারা যেন তাদের পারফরমেন্সটা ঠিকভাবে করে এবং আমরা যারা সাধারণ জনগণ তারা যেন খেয়ে পরে বেঁচে থাকতে পারি। জনগণকে দুর্ভোগ দিয়ে তাহলে যদি IMF-এর লোন পরিশোধ করে তাহলে আর এটা তো আর হলো না। এই সরকারের দরকার যেসব সুবিধা দিবে বলছে, যে ফ্যামিলি কার্ড, অন্যান্য সুবিধাগুলো, এই সুবিধা মিনিমাইজ করে হলেও আমাদের যাতে অ্যাটলিস্ট আমরা যেভাবে আছি এভাবে চলতে থাকি। চলতি মাসের বিলেই যোগ হবে বিদ্যুতের বাড়তি মূল্য। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। তাড়াহুড়ো করে বিদ্যুতের দাম বৃদ্ধি গণবিরোধী এবং জনগণের সাথে প্রতারণা বলে মন্তব্য করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। দাম বাড়ানোর এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এই নিয়ে সংসদে আলোচনার দাবিও তাদের। দলগুলো বলছে বিদ্যুতের এই দাম বৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়বে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের উপর। এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে জনগণকে সাথে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছে কোনো কোনো দল। মুদ্রাস্ফীতি চরমে, এর মধ্যেই বাড়ল বিদ্যুতের দাম। এতে জনগণের কাঁধে খরচের বোঝা আরও বাড়বে বলে মনে করছে বিরোধীসহ বিভিন্ন রাজনৈতিক দল। তাই এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান তাদের। যারা বিশেষ করে দিনমজুর শ্রেণীর বা নিম্ন আয়ের শ্রেণী যারা আছেন, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছেন, তাদের জন্য জীবনটা একটা দুর্বিষহ অবস্থা দাঁড়াবে আমাদের মনে হচ্ছে। এই দাম বাড়ানোর মধ্য দিয়ে জনগণের প্রায় 20,000 কোটি টাকার পকেট কাটবে, কিন্তু জনগণের পকেটের তো এমনি দুরবস্থা, তো সেখানে পকেট কাটা মানে কি? তার মানে তার অন্যান্য খরচ কমিয়ে দিয়েই আজকে তাকে এই ধরনের বিদ্যুৎ ব্যবহারের কাজটা করতে হবে। অনিয়ম দুর্নীতির কারণে বেড়েছে বিদ্যুতের উৎপাদন খরচ, এমন অভিযোগ করে এর দায় সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তকে অনৈতিক বলছে রাজনৈতিক দলগুলো। বিদ্যুৎ খাতে অতিদিনে যে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা এবং বেশি খরচ করা হয়েছে, তাদের যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আজকে জনগণের পকেট কাটার সিদ্ধান্ত এই সরকারের নির্দেশে বিআরসি যেটা করলো, এটা একেবারেই অগ্রহণযোগ্য। সংসদে আলোচনা না করে এইভাবে সংসদের বাইরে এসে সরকার হয়তো মধ্যরাতে কখন বাড়াচ্ছেন অথবা হঠাৎ করে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই বেড়ে যাচ্ছে। এটা জনগণের সাথে অনেকটা প্রতারণার শামিল আমরা মনে করছি। এর আগে 2024 সালের 29 ফেব্রুয়ারি নির্বাহী আদেশে বাড়ানো হয়েছিল বিদ্যুতের দাম। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সহসা হচ্ছে না ক্ষমতাসীন বিএনপির জাতীয় কাউন্সিল। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির জন্য কাউন্সিল গুরুত্বপূর্ণ, তবে এই মুহূর্তে অগ্রাধিকার তালিকায় নিচের দিকে। শিগগিরই কাউন্সিল না হলেও দলের স্থায়ী কমিটির শূন্য পদ পূরণে মনোযোগ দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান। সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য পদের জন্য আলোচনায় আছেন কয়েকজন সাবেক ছাত্রনেতাও। আরিফিন শাকিলের প্রতিবেদন। প্রায় 1 দশক দলীয় কাউন্সিল করেনি বিএনপি।
এজন্য বৈরী রাজনৈতিক পরিবেশের প্রসঙ্গ সামনে আনেন নীতি নির্ধারকরা। যদিও গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর কাউন্সিল করার কথা। আমাদের যাদের বয়স হয়েছে তারা হয়তো আর খুব বেশি দিন দায়িত্ব পালন করতে পারবো না। বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল 2016 সালের 19 মার্চ। এবার নির্বাচনে জয়ের পর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরই 7ম কাউন্সিলের কথা বলেছিলেন। সরকার সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে এই বছরের মধ্যেই। কিন্তু বছরের মাঝামাঝিতেও কাউন্সিল করার উদ্যোগ দৃশ্যমান নয় বিএনপিতে। 82টি সাংগঠনিক জেলা, কয়েকশো উপজেলা, পৌরসভা ও 4500-এর বেশি ইউনিয়নের প্রায় 60 ভাগ কমিটি মেয়াদোত্তীর্ণ। কোথাও কমিটি নেই 1 দশক। কাউন্সিলে এসব কমিটির শীর্ষ নেতারাই হবার কথা কাউন্সিলর। কাউন্সিল নিয়ে আসলে কি ভাবছে বিএনপি? একটা সময় গেছে যখন আন্দোলনটাই ছিল প্রায়োরিটি সংগঠনের চেয়ে, এরপর একটা সময় আসলো তখন নির্বাচনটা হয়ে গেল প্রায়োরিটি। এখন জেতার পরে আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য দ্রুত কিছু কাজ করাটা প্রায়োরিটি হয়ে পড়েছে আর কি। মানে এই না আর কি যে কাউন্সিলটা প্রায়োরিটির লিস্ট থেকে নেয়, এটা খুবই উচ্চ স্তরের প্রায়োরিটি, কিন্তু তারও উপরে কিছু প্রায়োরিটি এখনও আমাদের সামনে আছে আর কি। এটা বিবেচনায় নিতে হবে আমাদের আর কি। আর দলের কাউন্সিল করতে হলে আমাদেরকে বিভিন্ন পর্যায়ের যেসব কমিটিগুলি আমরা আগে করতে পারি নাই সেগুলো সম্পূর্ণ করতে হবে আমাদের। অবশ্য দ্বিতীয় চিন্তাও আছে বিএনপির নীতি নির্ধারকদের কাছে। দলের গতিশীলতা বাড়াতে সহসা রদবদল আসতে পারে স্থায়ী কমিটিতে। নিশ্চয়ই নতুন আরো আসবে আর কি। এমনকি পুরাতন আছে, এর মধ্যে বাদও পড়তে পারে কেউ। অনেক সময় যারা দলের কোনো নেতাই না আর কি, এমন কেউ দায়িত্ব নিতে পারে আর কি। এটা হবে, যে কোনো সময় হবে। স্থায়ী কমিটির 19 পদের মধ্যে এখন আছেন 14 জন। এর মধ্যে অসুস্থতায় জমিরুদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া নিষ্ক্রিয়। শূন্য পদের আলোচনায় আছেন রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমানের মতো সাবেক ছাত্র নেতারা। আছেন আব্দুল আল মিন্টু, ইসমাইল জবিউল্লাহ, আলতাফ হোসেন চৌধুরীর মতো পেশাজীবী নেতারাও। না, কিছু প্রত্যাশা করি না। দল যেভাবে বিবেচনা করে, দল যখন বিপদে পড়েছে তখন আরো অনেকে এগিয়ে এসছেন, তার মধ্যে আমিও একজন ছিলাম। এটুকু বলতে পারি যে আমি একাই সব কিছু করেছি, এই ক্রেডিট আমি দিব না। অনেকেই যারা এগিয়ে এসছেন আমিও তার মধ্যে ছিলাম, কিন্তু আমি ছিলাম বলেই আমাকে সবই পেতে হবে এটা আমি কখনো মনে করি। শুধু এইটুকু মনে করি যে মানে আমার রাজনীতি করার যে অধিকারটা, এটা যেন কেড়ে না নেওয়া হয়, এটা যেন পাই। সেটা মেম্বার হিসেবেও থাকি, প্রাথমিক সদস্য হিসেবেও থাকি, তাতে কোনো আমার আপত্তি নেই। পার্টির হাইকমান্ড এবং পার্টি প্রধান যেমন তারেক রহমানের উপরে ছেড়ে দেওয়া ভালো। সবাই চাহিদা থাকে একটু তারা যেখানে আছে তার থেকে উপরে উঠবে, এটাই তো প্রত্যাশা। এছাড়া ভাইস চেয়ারম্যানের 16টি ও উপদেষ্টা 10টি পদ শূন্য। তবে সবকিছু ছাপিয়ে নেতাকর্মীদের চোখ সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে। তারেক রহমান দলের চেয়ারম্যান হওয়ার পর গুরুত্বপূর্ণ এই পদটিও শূন্য। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা ডিএনডি বাঁধ সংক্রান্ত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সচিবালয়ে এই উচ্চ পর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়। ডিএনডি বাঁধের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসন এবং বাঁধের সামগ্রিক ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা দেয়া হয়। এবার নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা। একই সাথে অভিযুক্ত করেন ডলার নামের এক ব্যক্তিকে। তবে সোহেলের স্ত্রী স্বপ্না নিজের দোষ স্বীকার করেননি। কাল দুপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন, পরে রায় ঘোষণার দিন ধার্য করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বুধবার রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে তোলা হয় আদালতে। আত্মপক্ষ সমর্থনের আগে সোহেল ও স্বপ্না খাতুনের বিরুদ্ধে দেয়া 16 জনের জবানবন্দির নির্মম বর্ণনা তাদের পড়ে শোনান বিচারক। পুরোটা সময়ে আসামিরা কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়েছিলেন। পরে আসামি সোহেল রানার কাছে বিচারক জানতে চান রামিসাকে ধর্ষণ ও হত্যায় তিনি দোষ স্বীকার করেন কিনা। প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও খানিকক্ষণ পরেই দোষ স্বীকার করে ক্ষমা চান অভিযুক্ত সোহেল রানা। সেই সাথে অভিযুক্ত করেন ডলার নামের আরেকজনকে। রেকর্ড বহির্ভূত কোনো ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন, সেইটা আসলে আদালতের প্রসিডিংয়ে বিবেচনাযোগ্য বিষয় না।
কারণ যদি তিনি 164 ধারার অধীনে দোষ স্বীকার করার সময় ম্যাজিস্ট্রেটের নিকট বলতেন এই নামটি, তাহলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সেই সময় তিনি ব্যবস্থা নিতে পারতেন। এদিন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আসামি স্বপ্না খাতুনকে বলেন, অভিযোগ ও সাক্ষ্য প্রমাণ প্রমাণিত হলে রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্বামীকে সহযোগিতা করার দায়ে তারও একই সাজা হবে। পরে স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। তার পক্ষে কোনো ছাপাই সাক্ষী নাই বিদেশে আজকে ছাপাই সাক্ষী দিবে না। পরে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার ধার্য করেন আদালত। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মিরপুরে ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে নূরজাহান বেগমের সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ সরকার জনস্বার্থে রিট দায়ের করেন। রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার HM সঞ্জিত সিদ্দিকী। গত 31 মে ঢাকার মিরপুর 11 নম্বরে একটি বাসা থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান বাশির জানান, নূরজাহান বেগম যে বাসায় ছিলেন সেটা তার মেয়ের বাসা। সেখানে তিনি মেয়ের সঙ্গে থাকতেন। বাসাটি খুব নোংরা ছিল। ওসি বলেন, নূরজাহান বেগমের সন্তানরা সবাই প্রতিষ্ঠিত। এ ঘটনায় নূরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন তা এখনও নিশ্চিত নয় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন পেলেই বিস্তারিত জানা যাবে। চরম অবহেলায় মায়ের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানকে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল ও উন্নয়ন পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়েছে তাকে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গত 31 মে ঢাকার মিরপুর 11 নম্বরের একটি বাসা থেকে দুর্গন্ধ পেয়ে 999-এ ফোন দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে বৃদ্ধা নূরজাহান বেগমের পচে যাওয়া মরদেহ উদ্ধার করে। ঘটনার পর জানা যায় তার এক ছেলে সরকারি যুগ্ম সচিব, আরেক ছেলে বুয়েটের শিক্ষক এবং এক মেয়ে স্থানীয় স্কুলের শিক্ষিকা। এমন উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত সন্তানদের মায়ের প্রতি এই চরম অবহেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় তোলে। এরই প্রেক্ষিতে যুগ্ম সচিবের বিষয়ে এই সিদ্ধান্ত নিল জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, 4 জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত না হলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। সন্তানদের সঙ্গ ভরণ পোষণ করুণা নাকি এটি পিতামাতার অধিকার? আইন বলছে পিতামাতার প্রতি যথাযথ মর্যাদাপূর্ণ আচরণ না করা দণ্ডনীয় অপরাধ। আর শুধু বৃদ্ধ নয়, যে কোনো বয়সেই পিতামাতার প্রতি সদাচরণে আছে ধর্মীয় অনুশাসনও। প্রশ্ন ওঠে, পিতামাতার প্রতি কতটুকু যত্নবান হতে পারছে সন্তানরা? আইন ধর্মীয় নির্দেশের বাইরেও মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে বলছেন বিশেষজ্ঞরা। রিয়াজ রাহানের রিপোর্ট। ঘরটির চারপাশ দেখলে বোঝার উপায় নেই এখানে কোনো মানুষ বসবাস করছিলেন। বাস্তবতা হলো এখানেই ছিলেন একজন মা, যিনি এই ঘরে মৃত্যুবরণ করেন, অথচ কেউ জানতেই পারেনি। এই মা বৃদ্ধ নূরজাহান বেগমের সন্তানরা সবাই উচ্চশিক্ষিত। তারা কেউ শিক্ষক, কেউ সরকারি বড় আমলা। মৃত্যুর সময় নূরজাহান বেগমের পাশে ছিলেন না আপনজন। সমাজের এমন ঘটনা বরাবরই সামনে আসে, কিন্তু পিতামাতার যত্ন আত্মীনে স্পষ্ট আইনি আছে, যেখানে চিকিৎসা, বাসস্থানের পাশাপাশি সঙ্গ দেওয়াও ভরণ পোষণের অন্তর্ভুক্ত করা হয়েছে। সন্তানদের সঙ্গে একই বাসস্থানে থাকবেন মা বাবা। যদি সেটি সম্ভব না হয়, তাহলে নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাতের বিধান আছে আইনে। ব্যত্যয় হলে জেল জরিমানার বিধানও রাখা হয়েছে পিতামাতা ভরণ পোষণ আইন 2013-এ। আইন অনুসারে আমাদের দেশের ছেলে মেয়েরা বাবা মা বা দাদা দাদির প্রতি তাদের কর্তব্য পালনে আইনত বাধ্য। তো এই ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একেবারেই আইন তো ইগনোরড হয়েছেই, সামাজিক যে দায়বদ্ধতা বা পারিবারিক যে বন্ধন ব্যাপারগুলো ফলো করি, সেইগুলোর একেবারেই নর্মসের কিছুই এখানে ফলোড হয়নি। এ তো গেল পিতামাতার আইনি সুরক্ষা। ধর্মীয় বিধান আরো কঠোর। ইসলাম ধর্মে পিতামাতার মর্যাদার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে। গবেষকরা বলছেন, বেশ কিছু আয়াত ও একাধিক হাদিসে পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশনা দেয়া আছে। আল্লাহ রাসূলের এক হাদিসে আসছে, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত,
যে আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছেন মা বাবার অবাধ্য হওয়াটা। এবং কোরআনের আরেকটা আয়াতের মধ্যে এসেছে ওয়ালা তাকুল্লাহুমা উফু ওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কাউলান কারিমা, যে তোমরা মা বাবার সাথে এরকম শব্দটা করো না যেটা মা বাবার কষ্ট হয়। মা বাবা বয়স্ক হলে মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা তাদের মনোজগতেও নেতিবাচক প্রভাব ফেলে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন মিরপুরের নূরজাহান বেগমের ক্ষেত্রেও এমনটি ঘটে থাকতে পারে। যেটা মনে হচ্ছে যে হয়তো উনি কোনো রকমের জটিল মানসিক রোগে ভুগছিল, এবং আমাদের কিছু কিছু সাইকিয়াট্রিক কন্ডিশন আছে যে ক্ষেত্রে রোগী দেখা যায় যে খুব পরিবারের নিকট মানুষকে খুব সন্দেহ করে, কোনো ভিত্তিহীন সন্দেহ করে, এবং সন্দেহটা কিন্তু অনেক ক্ষেত্রে এমনভাবেই করে যে তারা মেরে ফেলতে চাচ্ছে, তারা ক্ষতি করার চেষ্টা করছে। যেহেতু এই সাইকিয়াট্রিক বিষয়গুলো অনেক ক্ষেত্রে অনেকে বুঝে উঠতে পারে না, তো হতে পারে যে তারা হয়তো বুঝে উঠতে পারেনি বলে বিষয়টাকে তারা অনেকখানি চেষ্টা করছে এটা যে চিকিৎসা করা প্রয়োজন, চিকিৎসা করলে যে ভালো হতে পারে সেটা হয়তো বা তারা অতখানি নাও বুঝতে পারে। কোনো ঘটনার জন্য একটি নির্দিষ্ট বিষয়কেই দায়ী না করে ঘটনার পূর্বাপরে বিশ্লেষণও জরুরি বলে মনে করেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কত বছর যাবত এখানে আছেন? রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিশুদের মৃত্যুতে অবহেলা রয়েছে তা বোঝা যায়, তারপরও তদন্ত প্রতিবেদন অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল আরেকটি তদন্ত রিপোর্ট জমা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। 27 মে সকাল আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে একে একে মারা যায় 6 নবজাতক, বয়স 1 থেকে 3 দিন। সব শিশুই ছিল সুস্থ। পরে ঘটনাস্থলে যান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। মৃত্যুর কারণ জানতে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। 3 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা থাকলেও পরে বাড়ানো হয় সময়। কমিটিতে যুক্ত করা হয় একজন সহকারী অ্যাটর্নি জেনারেলকেও। সবশেষ বুধবার বিকেলে জমা দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অপরাধীরা কোনো ছাড় পাবে না। 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে, এবং রাজুকো যে রিপোর্ট দিচ্ছে সেটাতে টোটালি আনঅথরাইজড ইন্টারনাল স্ট্রাকচার। সব কিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। কী কারণে শিশুদের মৃত্যু হয়েছে তা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার জানাবে মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, শিশুদের পোস্টমর্টেম না হওয়ায় বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা আমাদের মেডিকেল আইন অনুযায়ী আমাদের রিপোর্টের উপর নির্ভর করে যেটা চরম যেটাতে আমরা যেতে পারি আমরা সেটাতেই যাব। যদি পোস্টমর্টেম না হয়, দেয়ার ইজ এ চান্স অফ টেকিং ইন অপরচুনিটি হোয়াইল আর্গুমেন্ট উইল বি গোয়িং অন। বাট এক্ষেত্রে দেখেন, ইটস এ ভেরি হাইলি সেন্সিটিভ ইস্যু। জাজ থেকে শুরু করে সবাই জানেন, যদিও আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না। শিশু মৃত্যুর ঘটনায় মামলা করেন মারা যাওয়া এক নবজাতকের অভিভাবক। এই ঘটনার তদন্ত করছে সিআইডি। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়া নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অনন্য এক মাইল ফলক। ডক্টর খলিলুর রহমান পূর্ণ দায়িত্বে থাকবেন কিনা তা ঠিক করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বলেছেন, হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত প্রার্থীর বক্তব্য আমলে নিচ্ছে না ঢাকা। সীমান্ত হত্যার ও প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। 40 বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সে আনন্দের ছোঁয়া ছিল পররাষ্ট্র দপ্তরে। সকালে মন্ত্রণালয়ে ঐতিহাসিক এই অর্জনকে স্বাগত জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। প্রতিমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সময় থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির সাফল্যের শুরু। এরই ধারাবাহিকতা এসেছে অনন্য সাফল্য। জাতিসংঘের পাশাপাশি পুরো বিশ্বই আস্থা রেখেছে বাংলাদেশের উপর। মানুষের বিজয়, বাংলাদেশের জনগণের বিজয়, বাংলাদেশের গণতন্ত্রের বিজয়। শামা ওবায়েদ বলেন, জাতিসংঘের দায়িত্ব পালনকালে পররাষ্ট্রমন্ত্রী পূর্ণ দায়িত্বে থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিমন্ত্রী আরও জানান, বহু দেশ থেকে আমন্ত্রণ এলেও প্রধানমন্ত্রী প্রথম কোন দেশ সফর করবেন সে সিদ্ধান্ত এখনো হয়নি। উনি যখন ওনার সুদৃঢ় নেতৃত্বে যখন আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে সেটা উনি সিদ্ধান্ত নেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সফরের ব্যাপারে সেই ব্যাপারে
ব্যাপারে আমার মনে হয় না আপনারা কোনো নিউজই আপনাদের এখন পর্যন্ত সিরিয়াসলি নেওয়া উচিত, এবং আমারও এটা নিয়ে কোনো কমেন্ট করা উচিত। আপনারা অপেক্ষা করেন মাননীয় প্রধানমন্ত্রী সফর যখন হবে, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার অবশ্যই ওনার প্রেস উইং সেটা অফিসিয়ালি জানাবেন। হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের মসনদ হারানো মমতা ব্যানার্জির মন্তব্য বাংলাদেশের কাছে বিবেচ্য নয় বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে সচেষ্ট সরকার। পরাজিত একজন নেতা একটা কথা বলেছে, দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার। অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে, আমাদের এগিয়েছে, এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই। মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা নিয়ে নেপিদোর সাথে কথা বলবে ঢাকা। মিয়ানমার বাংলাদেশ সীমান্তে আমাদের বিজিবি সহ অন্যান্য সংস্থাগুলো অত্যন্ত কঠোর অবস্থায় আছে। তো এইটার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এখানে কি ঘটেছে এটা আমরা খতিয়ে দেখব। অবশ্যই মিয়ানমার সরকারের সাথে আমরা যোগাযোগ করব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। হাদি হত্যায় ভারত অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্ত করেছিল কি না সেটি তদন্ত করে বের করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় সংগঠনটি। বলেন, হাদির খুনিরা সীমান্ত পেরিয়ে যাওয়ার পেছনে বিজিবি প্রধানকে জবাবদিহির আওতায় আনতে হবে। এছাড়া দেশের গোয়েন্দা সংস্থাগুলো সম্পৃক্ত থাকার আশঙ্কা করছে ইনকিলাব মঞ্চ। জুলাই পরবর্তী সময়ে ভারত আওয়ামী লীগের মাধ্যমে আধিপত্যবাদ কায়েম করত, তাই ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ওসমান হাদি। বলেন, ভারতের সাথে এই দেশে যারা খুনিকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করছে তারাও খুনি। দেশের এমন কোনো ব্যক্তি বা সংস্থা এই হত্যাকাণ্ডে জড়িত আছে যারা এখনও ক্ষমতাসীন, যার পরিচয় জানলে দেশ অস্থিতিশীল হয়ে যাবে। হাদিকে শুধু আওয়ামী বিরোধিতার কারণেই হত্যা করা হয়নি বলেও দাবি করেন তারা। এখন তদন্তের বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে ভারত এই খুনের পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবার জন্য ইন্টারিমকেও এই কাজে অন্তর্ভুক্ত করেছিল কিনা সেইটা আমরা জানতে চাই। হাম উপসর্গে দেশে মৃতের সংখ্যা 600 ছাড়ালো। গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 601 জনে। নতুন রোগে 1265 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন। সিলেট মেডিকেলে 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 59 জন। জেলার বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন 239। এছাড়া বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হাম উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যের আপডেট জানতে চালু হচ্ছে হেলথ স্ক্রিনিং প্রজেক্ট। সচিবালয়ে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। বলেন, প্রথমে 6 থেকে 10টি উপজেলার একটি করে ইউনিয়নে এই পাইলট প্রকল্প চালু হবে। গণপূর্ত বিভাগকে নির্দেশনা প্রদান করেছি, আজকে থেকে কাজ শুরু করবে বাংলাদেশের 500 উপজেলায় সরেজমিনে ওনাদের লোক পাঠিয়ে, যেটা ভার্টিক্যালি হয় সেটা ভার্টিক্যালি, যেটা নতুন ভবনের প্রয়োজন হবে সেটা নতুন ভবন, এভাবে 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে যাচ্ছে এবং লোকবল দিতে যাচ্ছে। ভাঙনের দ্বার প্রান্তে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। বুধবার নিজ দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিদ্রোহ করলেন তৃণমূলের 58 বিধায়ক। বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে দল থেকে বহিষ্কৃত ঋতব্রত ব্যানার্জিকে বেছে নিয়েছেন তারা। বিরোধী দলীয় নেতা হিসেবে ঋতব্রতর নাম প্রস্তাব করে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে চিঠি দিয়েছিলেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। 80 বিধায়কের মধ্যে 58 জনের সই ছিল চিঠিতে। তাদের প্রস্তাব গ্রহণ করে ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন স্পিকার। এই ঘটনার পর পশ্চিমবঙ্গে তৃণমূল এবং এর শাখা সংগঠনগুলোর সব কমিটি ভেঙে দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়েছে ব্রিটিশ নৌবাহিনীর একটি হেলিকপ্টার। বুধবারের এই দুর্ঘটনায় রয়্যাল নেভির কমপক্ষে 3 সদস্য নিহত হয়েছে। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ডেভেন শহরে বিধ্বস্ত হয় মার্লিন MK4 মডেলের হেলিকপ্টারটি। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগের কর্মীরা। পরে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। তবে এখনও নিহতদের পরিচয় বিস্তারিত প্রকাশ করা হয়নি, জানানো হয়নি দুর্ঘটনার কারণও। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।